রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রতিম আর আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর। আজ আপনাদের জন্য স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস থেকে আরেকটি নতুন অ্যাডভেঞ্চার, দ্য ইয়েলো ফেস। আর হ্যাঁ, আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ইভেন আপনাদের যদি কোনো সাজেশন থাকে, কোনো গল্প আমাদের কাছ থেকে শুনতে চান, প্লিজ আমাদের কমেন্টের থ্রু জানান, আমরা নিশ্চয়ই সেই গল্প আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের শার্লক হোমসের গল্প দ্য ইয়েলো ফেস। শুরু হচ্ছে আজকের গল্প। শার্লক হোমসের সফল কীর্তির মধ্যে তার বুদ্ধিবৃত্তি যতটা প্রকাশ পেয়েছে তার চেয়ে অনেক বেশি পেয়েছে তার বিফল কীর্তির মধ্যে। যে কেসখানা সে সমাধান করতে পারেনি তা শেষ পর্যন্ত অমীমাংসিতই থেকে গেছে, কারো বুদ্ধিতে কুলোয়নি মীমাংসা করার। দ্য ইয়েলো ফেসের কাহিনী অনেকটা সেই জাতীয় কাহিনী, যার মধ্যে ওর আশ্চর্য বিশ্লেষণী ক্ষমতা প্রকাশ হয়েছে, অথচ কোনো কিনারা হয়নি। অহেতুক শক্তি ক্ষয় করা হোমসের ধাতে ছিল না। দেহে শক্তি ছিল যথেষ্ট, বক্সিংয়ে প্রথম শ্রেণীর বক্সারদের মধ্যে ওর স্থান, কিন্তু কাজের সময় ছাড়া বাজে শক্তি ক্ষয় ছিল ভীষণ অরুচি। কোকেন নিয়ে পড়ে থাকতো মামলা হাতে না থাকলে, কিন্তু কর্মক্ষমতা মরে যেত না। নিয়মিত ব্যায়াম ছাড়াই কিভাবে যে নিজেকে কর্মপটু রাখত ভেবে পাইনি। খেত খুব সামান্য, কিন্তু হাতে কাজ এলে শক্তি যেন বিস্ফোরিত হতো হাতে পায়ে। প্রচণ্ড পরিশ্রমেও ক্লান্ত হতো না। বসন্তকাল, জোর করে ওকে নিয়ে বেড়াতে গেলাম বাগানে। বাসায় ফিরলাম 5টায়। আসতেই চাকরের মুখে শুনলাম বসে থেকে থেকে একজন দর্শনার্থী চলে গিয়েছে। খুবই বিরক্ত হলো হোমস, গজগজ করতে লাগলো সমানে। না, বিকেলে বেড়াতে না গেলেই হতো। এমন সময় টেবিলে দেখা গেল একটা পাইপ পড়ে আছে। লাফিয়ে উঠল হোমস। আরে আরে, এ কি ওয়াটসন? এ তো তোমার পাইপ নয়। ওই ভদ্রলোক ফেলে গেছেন নিশ্চয়ই। দেখি, চমৎকার সেকেলে ব্রায়ার পাইপ। তামাকওয়ালা এই ধরনের তৈল স্ফটিকের নলকে বলে অ্যাম্বার। লন্ডনে এমন নল তো খুব একটা পাওয়া যায় না, এবং এরকম একটা জিনিস ভদ্রলোকের অত্যন্ত আদরের, কাটছাড়া করতে চান না। তবুও যখন ফেলে গেছেন বুঝতে হবে তার মানসিক উদ্বেগ নিশ্চয়ই চরমে পৌঁছেছে। পাইপ নিতেও ভুলে গেছেন। আদরের জিনিস কাটছাড়া করতে চান না তুমি বুঝলে কি করে? ভায়া, পাইপটার দামই তো 7 শিলিং। দুবার মেরামত করা হয়েছে রূপোর পটি মেরে। তার মানে পাইপের যা দাম তার চাইতেও বেশি খরচ করে। উনি তো নতুন একটা কিনলেও পারতেন, কেনেননি তার কারণ অত্যন্ত আদরের এই পাইপ কাজ ছাড়া করতে চান না বলে। আর কি চোখে পড়ছে? দেখো, পাইপ জিনিসটা চিরকালই বেশ কৌতূহল উদ্দীপক, বুঝলে। ঘড়ি আর জুতোর মতো পাইপও বৈশিষ্ট্যের দাবি রাখে। যেমন এই পাইপটার মালিক ল্যাটা, স্বাস্থ্যবান এবং ছন্ন ছাড়া। ভদ্রলোকের দাঁত বেশ সাজানো এবং পয়সা কুড়ির ব্যাপারে হিসেব করে খরচ না করলেও চলে। তার মানে বড় লোক। পাইপ থেকে তামাকটা হাতের চেটোয় ঢেলে হোমস বলল, হ্যাঁ, কারণ তামাকটা দেখেছ? এ হলো গ্রসভেনা মিক্সচার, বিলক্ষণ দামি। ব্যয় সংকোচে যে আগ্রহী সে অনায়াসেই এর আধা দামের তামাক কিনে নেশা চরিতার্থ করতে পারত। আর কি দেখছো?
দেখো, ভদ্রলোক ল্যাম্প আর গ্যাসের শিখায় পাইপ জ্বালান, সেই জন্য কাঠটা পুড়েছে। দেশলাইয়ের আগুনে কিন্তু এভাবে কাঠ পোড়ে না। আর পুড়েছে কেবল ডান দিকটা, কারণ ইনি ল্যাটা, তুমি ল্যাটা নও। তোমার ডান হাতে পাইপ ধরে ল্যাম্প বা গ্যাসের শিখায় পাইপ ধরালে দেখবে পুড়েছে বাঁ দিকটা। আমার নলে দাঁতের দাগ যেভাবে বসেছে তাতে মনে হয় ভদ্রলোকের দন্ত শোভা বেশ দেখবার মতোই। দাঁত সাজানো জোড়ালো না হলে এইভাবে পাইপ কামড়ানো যায় না। সিঁড়িতে পায়ের আওয়াজ পাচ্ছি। আই থিঙ্ক ভদ্রলোক স্বয়ং আসছেন। বলতে না বলতেই ঘরে ঢুকলেন 30 বছরের এক যুবক, হাতে টুপি, পরনে ধূসর পোশাক। আমতা আমতা করে বললেন, সরি মিস্টার হোমস, কিছু মনে করবেন না, আমার মাথা ঠিক নেই। দরজাটা আমার নক করে ঢোকা উচিত ছিল। বলেই ধপ করে একটা চেয়ারে বসে পড়ে উদ্ভ্রান্তের মতো হাত বুলোতে লাগলেন কপালে। আপন করে নেওয়ার সুরে হোমস বলল, আসলে দৈহিক মেহনত সওয়া যায়, কিন্তু রাত জেগে থাকা তো সহ্য হয় না। আপনার তো দেখছি কয়েক রাত ঘুমই হয়নি। হ্যাঁ, জীবনটা ব্যর্থ হয়ে যেতে বসেছে আমার। আতীক্ষ্ণ ভাঙা ভাঙা গলায়, যেন স্রেফ মনের জোরে আবেগরুদ্ধ ভঙ্গিমায় কথা বলে গেলেন যুবক। ঘরের ব্যাপার নিয়ে পরের কাছে আলোচনা করার মতন কুৎসিত ব্যাপার আর দুটো নেই, বিশেষ করে ব্যাপারটা যদি নিজের ঘরণীকে নিয়ে হয়। মিস্টার গ্রান্ট মুনরো। তড়াক করে লাফিয়ে উঠলেন যুবক। আরে, আমার নামও জানেন দেখছি। হাসল হোমস, বলল, আরে নামটা আপনার টুপির ভেতর লিখে আমার দিকে তো ফিরিয়ে রেখেছেন। আপনি স্বচ্ছন্দে আপনার কাহিনী বলুন। এ ঘরে এর আগে অনেক গোপন রহস্য আমরা এই দুই বন্ধু শুনেছি, সমাধানও করেছি। অনেকে হৃদয়ের জ্বালা ঝুড়োতেও পেরেছি। ডোন্ট ওয়ারি, আপনি বলুন। আবার মাথায় জমে থাকা ঘাম মুছলেন গ্রান্ট মুনরো। হাবভাব দেখে বেশ বোঝা গেল কথা তিনি কম বলেন, মনের কথা মনে চেপে রাখতে পারেন, নিজেকে নিয়েই তন্ময় থাকেন, কিন্তু সেই অভ্যেসের অন্যথা হতে যাচ্ছে বলে নিজেকে আর সামলাতে পারছেন না। মিস্টার হোমস, আমার বিয়ে হয়েছে 3 বছর আগে। 3 বছর আমরা পরম সুখে কাটিয়েছি। কেউ কাউকে ভুল বুঝিনি, কখনো মনের অমিল হয়নি। কিন্তু গত সোমবার থেকে মনে হচ্ছে আমার স্ত্রী আমার থেকে অনেক দূরে সরে গেছে। কারণটা আমি জানতে চাই। এফি কিন্তু আমাকে ভালোবাসে, তাতে একটুও চির ধরেনি, সেটা বোঝা যায়। কিন্তু একটা গুপ্ত রহস্য অদৃশ্য প্রাচীরের মতো দুজনের মাঝে হঠাৎ মাথা তুলেছে। এফিকে বিয়ে করেছিলাম বিধবা অবস্থায়, নাম ছিল মিসেস হেব্রন। আলাপ যখন হয় তখন তার বয়স 25। অল্প বয়সেই আমেরিকা গিয়েছিল, আটলান্টায় থাকতো। বিয়ে হয়েছিল উকিল মিস্টার হেব্রনের সঙ্গে, একটা বাচ্চাও হয়েছিল ওদের। তারপর জ্বরে স্বামী আর সন্তানের মৃত্যু হওয়ায় ও দেশে ফিরে আসে। মিস্টার হেব্রন ওর জন্য যে টাকা রেখে গিয়েছিলেন তার সুদ পাওয়া যেত ভালোই। দেশে ফেরার 6 মাস পরে আলাপ হয় আমাদের, তারপর বিয়ে। মিস্টার হেব্রনের ডেথ সার্টিফিকেট আমি দেখেছি। আমার নিজের একটা কারবার আছে। বিয়ের পর নবুরিতে একটা বাড়ি ভাড়া করলাম। জায়গাটা বেশ নিরিবিলি। আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা মাঠ, মাঠের উপরে একটা কটেজ, আর কোনো বাড়ি নেই। কটেজটা সদর দরজা আমার বাড়ির দিকেই। আগেই একটা কথা বলে রাখি, বিয়ের পরই এফি ওর সমস্ত টাকা আমার নামে লিখে দিয়েছিল। আমি বারে বারে বারণ করাতেও শোনেনি। ব্যবসা করি, যদি টাকাটা জলে যায় এই ভয় ছিল আমার। যাই হোক, 1.5 মাস আগে এফি হঠাৎ আমার কাছে 100 পাউন্ড চাইল। আমি তো অবাক, এত টাকা হঠাৎ করে কি দরকার হতে পারে ভেবে পেলাম না।
জিজ্ঞাসাও করলাম, ও এড়িয়ে গেল। চপলভাবে শুধু বলল, বারে, তুমি তো আমার ব্যাংকার। ব্যাংকার আবার অত কথা জিজ্ঞেস করে নাকি? তবে কি জন্য টাকাটা নিচ্ছি সেটা পরে বলবো, এখন নয়, কেমন? চেক লিখে দিলাম 100 পাউন্ডের। কিন্তু সেই প্রথম স্বামী স্ত্রীর মধ্যে খোলাখুলি সম্পর্কে একটু ফাটল ধরলো যেন। কি যেন লুকিয়ে রাখা হলো আমার কাছ থেকে। বাড়ির উল্টো দিকে মাঠের ওপরে দোতলা কটেজটার পাশে আমি প্রায় বেড়াতে যেতাম। গত সোমবার বেরিয়ে ফেরবার সময় দেখলাম বাড়িতে নিশ্চয়ই ভাড়াটে এসেছে। এতদিন খালি পড়েছিল, এখন একটা খালি গাড়ি দাঁড়িয়ে আছে দেখলাম। মালপত্র সদর দরজার সামনে নামানো হচ্ছে। কৌতূহল হলো। কটেজের সামনে দাঁড়িয়ে ভাবছি কে এলো বাড়িতে। এমন সময় চমকে উঠলাম দোতলার জানলায় একটা মুখ দেখে। মিস্টার হোমস। সে মুখ দেখে বুকের রক্ত আমার ছলাৎ করে উঠল, কাঁটা দিয়ে উঠল সর্বাঙ্গে। মুখটা একটা পুরুষের কি নারীর দূর থেকে ঠাউর করতে পারলাম না। শুধু দেখলাম একটা বিষম বিকট হলদেটে রঙের মৃতবৎ মুখ স্থির চোখে আমাকে দেখছে। চোখাচোখি হতেই সাত করে পিছনে সরে গেল মুখটা, যেন জোর করেই টেনে নেওয়া হলো ঘরের ভিতর থেকে। কৌতূহল আর বাঘ মানল না, দেখতেই হবে কে এলো আমার প্রতিবেশী হয়ে। এগিয়ে গেলাম সদর দরজার সামনে, কিন্তু ঢোকবার আগেই একটা দীর্ঘাকৃতি মেয়ে বেরিয়ে এসে কড়া কড়া কথা বলে তাড়িয়ে দিল আমায়। বাড়ি ফিরে এলাম, মন থেকে কিন্তু হলদেটে মুখটার স্মৃতি কিছুতেই মুছতে পারলাম না। স্ত্রীকে কিছু বলবো না ঠিক করলাম। ওবার আগে কেবল বললাম, সামনের বাড়িতে নতুন প্রতিবেশী এসেছে। আমি খুব গভীর ঘুমাই মিস্টার হোমস। এই নিয়ে আমাকে রাগানো হয়েছে বহুবার, কিন্তু সেদিন ওই বিভৎস হলদে মুখটা দেখার পর ঘুম তেমন গাঢ় হলো না। চমকে চমকে উঠতে লাগলাম মাঝে মাঝে। কারণে গভীর রাতে হঠাৎ টের পেলাম চুপি চুপি বিছানা ছেড়ে উঠে পোশাক পরে এফি বেরিয়ে গেল ঠিক চোরের মতন ভয় ভয়। ঘড়ি দেখলাম, রাত 3টে বাজে। এত রাতে বাড়ির বউ বাইরে বেরোয় কেন? বাইরে বেরোনোর সময় ওর মুখের চেহারাও দেখেছি, মরার মতন ফ্যাকাশে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। ব্যাপারটা কি? 20 মিনিট পর ফের সদর দরজা খোলা আর বন্ধ করার আওয়াজ পেলাম। চুপি চুপি ঘরে ঢুকলো এফি। তৎক্ষণাৎ উঠে বসে জিজ্ঞাসা করলাম, কোথায় গেছিলে? আঁতকে উঠলো এফি, মুখ থেকে সমস্ত রক্ত নেমে গেল, কাঁপতে লাগলো ঠক ঠক করে। চিরকালেই ও একটু নার্ভাস প্রকৃতির। তারপরে ঢুকরে ঢুকরে কেঁদে বলল, তুমি তুমি জেগে আছো? কিন্তু তুমি গেছিলে কোথায়? একটু একটু হাওয়া খেতে গেছিলাম, দম আটকে আসছিল বন্ধ করে, তাই একটু। দেখলাম আঙুল কাঁপছে এফির, নির্ঘাত মিথ্যে বলছে। আমার দিকেও তাকাচ্ছে না, মনটা বিষিয়ে গেল। নিশীথ রাত্রে চোরের মতন বাইরে ঘুরে এসে যে স্ত্রী কাঁচা মিথ্যে বলে স্বামীকে, তাকে আর জেরা না করাই ভালো। পাশ ফিরে শুয়ে পড়লাম, কিন্তু ঘুমোতে পারলাম না মিস্টার হোমস। পরের দিন শহরে যাওয়ার কথা ছিল, বেরোলামও বাড়ি থেকে সেই মতন। কিন্তু মন মেজাজ ভালো না থাকায় এদিক ওদিক ঘুরে দুপুরে 1টা নাগাদ বাড়ি ফিরে এলাম। কটেজটার পাশ দিয়ে যখন আসছি, দেখলাম ভিতর থেকে বেরিয়ে আসছে আমার স্ত্রী। আমাকে দেখে যেন ভূত দেখার মতন চমকে উঠলো এফি। ভাব দেখে মনে হলো এক্ষুনি বুঝি পিছন ফিরে কটেজের মধ্যে ঢুকে পড়বে। নিশিম আতঙ্ক ফুটে উঠল ওর চোখে মুখে, কাঁদো কাঁদো মুখে বললে, জ্যাক, তুমি আসলে নতুন প্রতিবেশী এসেছে তো, দেখতে গিয়েছিলাম আর কি। কাল রাতেও এখানে এসেছিলে বুঝি? না না, কি বলতে চাও? ফের মিথ্যে? দেখি তো কার কাছে গেছিলে?
দু হাতে আমার পথ আটকালো এফি। মিনতি করে বলল ভিতরে যেন না ঢুকি। ভেতরে যেও না প্লিজ। এখন কিছু বলতে পারছি না, সেটা সেটা শুধু তোমার ভালোর জন্যই। কিন্তু কিন্তু একদিন সব বলবো। কিন্তু এখন জোর করে যদি তুমি ভেতরে ঢোকো তাহলে আমাদের সম্পর্কের রীতি কিন্তু ওইখানেই ঘটবে। প্লিজ। এখন সে কিছু বলতে পারবে না, শুধু আমার ভালোর জন্যই। কিন্তু একদিন সব সে বলবে। কিন্তু এখন যদি জোর করে আমি ভেতরে ঢুকি, আমাদের সম্পর্কের ইতি ঘটবে এক্ষুনি। ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে পড়লাম, কথা আদায় করলাম, আর যেন এসব না হয়। ও কথা দিল। বেশ, কথা দিলাম, আর এরকম হবে না। চলে আসার সময় লক্ষ্য করলাম ওপরের ঘরে জানলা থেকে বিকট সেই হলদে মুখটা নির্নিমেষ চোখে আমার দিকে চেয়ে আছে। চোখাচোখি হতেই সাত করে সরে গেল ভিতরে। আবার কিছুতেই মাথায় এলো না এরকম একটা বিচিত্র জীবের সঙ্গে আমার স্ত্রীর কি সম্পর্ক থাকতে পারে, যে রাত বিরেতে অথবা দিনে দুপুরে আমাকে লুকিয়ে তাকে আসতে হচ্ছে বারবার। এই কর্কশ স্বভাবের মহিলাটাই বা কে? কি রহস্য গড়ে উঠেছে সামনের বাড়িতে? দুদিন ভালোই কাটলো। তৃতীয় দিন সহজে কাজ পড়ল। যে ট্রেনে ফেরবার কথা, ফিরলাম তার আগের ট্রেনে। বাড়িতে ঢুকতেই আমার মেয়ের আমাকে দেখে চমকে উঠল। এফি কোথায় গেছে জিজ্ঞাসা করতেই আমতা আমতা করে আমাকে বলল, এই গেছে একটু বাইরে। ঘোর সন্দেহ হলো। ওপরে উঠলাম, এফিকে দেখতে পেলাম না। জানলা দিয়ে দেখলাম মাঠের ওপর ঊর্ধ্বশ্বাসে ছুটছে মেঘ। বুঝলাম সবকিছু। আমার অবর্তমানে ফের সামনের বাড়ি গেছে এফি। মেয়ের যাচ্ছে আমার ফিরে আসার খবর দিতে। মাথায় রক্ত চড়ে গেল মিস্টার হোমস। ঠিক করলাম এর একটা হেস্তনেস্ত আজকে করবই। বাড়ি থেকে বেরিয়ে ঝড়ের মতন দৌড়ালাম কটেজটার দিকে। মাঝ পথেই থমকে গেলাম। এফি আর মেয়ের আসছে হন্তদন্ত হয়ে। কিন্তু আমি ওদের কোনো কথা না শুনে ঠেলে সরিয়ে দিয়ে ঢুকলাম ওই কটেজটার ভেতর। নিচের তলায় দেখলাম জল ফুটছে কেটলিতে। ওপর তলায় হলদে মুখ যে ঘরে দেখেছিলাম, সেই ঘরটা কেবল সুন্দরভাবে সাজানো। ম্যান্টেল পিসে রাখা আমার স্ত্রীর ফটো 3 মাস আগেই তুলেছিলাম। এছাড়া বাড়ি একেবারে ফাঁকা। নিচের হল ঘরে দেখা হলো স্ত্রীর সঙ্গে। ফটো কাকে দিয়েছে এবং কার কাছে সে এত লুকিয়ে চুরিয়ে আসে, এ প্রশ্নের জবাব সে দিল না। করুণ স্বরে শুধু বললে, বলতে পারবো না জ্যাক, কিন্তু যেদিন সব জানবে ক্ষমাও করতে পারবে আশা করি। আমি বললাম, তোমার আমার মধ্যে বিশ্বাসের সম্পর্ক কিন্তু আর রইল না মিস্টার হোমস। সেই থেকে আমি পাগলের মতন হয়ে যাচ্ছি। এই ঘটনা ঘটেছে কালকেই। আপনার কাছে তাই নিরুপায় হয়ে ছুটে এসেছি পরামর্শ নিতে। এই উৎকণ্ঠা আর সইতে পারছি না মিস্টার হোমস। বলুন এখন কি করা যায়? তন্ময় হয়ে সব শুনল হোমস। গালে হাত দিয়ে বসে রইল অনেকক্ষণ। তারপর বললে, আচ্ছা, হলদে মুখটা কি পুরুষের? বলা মুশকিল। দেখে গা ঘিন ঘিন করছে। বিকট রং, আড়ষ্টভাবে দেখে সমস্ত শরীর শিউরে উঠেছে। দুবার চোখাচোখি হতে লাফিয়ে পিছিয়ে গেছে সেটা। আপনার কাছে স্ত্রীর টাকা নেয়ার কতদিন পরের ঘটনা এটা? তা মাস 2 হবে। ওর প্রথম স্বামীর ফটো দেখেছেন? না, আটলান্টায় থাকার সময় আগুন লেগে সব নাকি পুড়ে যায়। কিন্তু ডেথ সার্টিফিকেটটা কি দেখতে পেয়েছেন? সেটাও পুড়ে গিয়েছিল। আমি দেখেছি শুধু একটা কপি। ওয়েল, আমেরিকায় আপনার স্ত্রীকে চিনতো এমন কাউকে জানেন? না, ওর নামে চিঠি আসে আমেরিকা থেকে? মনে তো হয় না। ওকে, তাহলে একটা কাজ করুন। আপনি বাড়ি ফিরে যান। কুটির থেকে যদি ওরা চম্পট দিয়ে থাকে এর মধ্যে, তাহলে তো কিছু করার নেই। আর যদি এর মধ্যে ফিরে আসে, আপনি আড়াল থেকে তা দেখতে পেলেই আমাকে টেলিগ্রাম করে দেবেন।
নিজে কিন্তু ঢুকতে যাবেন না। 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব আপনার কাছে। বিদেয় হলেন গ্রান্ট মনরো। ওয়াটসন, ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না। আই থিঙ্ক ব্ল্যাকমেলিং চলছে এখানে। ব্ল্যাকমেলারটি কে? সাজানো ঘরে যে থাকে, মিসেস মুনরোর ছবি যে ম্যান্টেল পিসে সাজিয়ে রাখে, আর যার মুখ হলদে। সে কে? ওয়েল, মিসেস মুনরোর প্রথম স্বামী বলেই আমার বিশ্বাস। সেই জন্যই তো দ্বিতীয় স্বামীকে ঢুকতে দিতে চান না। আমার ধারণা আমেরিকায় যাকে বিয়ে করেছিলেন নিশ্চয়ই সে মারা যায়নি। অত্যন্ত কুৎসিত কুষ্ঠ জাতীয় কোনো রোগে এমন কদাকার হয়ে যায় যে ইংল্যান্ডে পালিয়ে আসেন ভদ্রমহিলা। কিন্তু দ্বিতীয় বিয়ের খবর নিশ্চয়ই এমন কেউ পেয়েছে যে প্রথম বিয়ের খবর ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে টাকা দহন করছে ভদ্রমহিলার কাছ থেকে। নিচু ক্লাসের ছেলে মেয়ের কীর্তি নিশ্চয়ই। প্রথম কিস্তির টাকা সে নিয়েছে। কদাকার অকর্মণ্য হেব্রনকে কটেজে এনে তুলে ভয় দেখিয়ে মিসেস মুনরোর ছবি পর্যন্ত আদায় করেছে। গভীর রাতে মিসেস মুনরো গিয়ে বোঝাতে চেষ্টা করেছেন। 2 দিন পরে ফের গিয়েছিলেন ওই উদ্দেশ্য নিয়েই। কিন্তু মিস্টার মুনরো হঠাৎ ফিরে আসায় ঝিয়ের মুখে খবর পেয়ে প্রথম স্বামীকে সেই বদ চরিত্রের মেয়ে ছেলেটির সঙ্গে পাচার করে দেন পেছনের দরজা দিয়ে। সবই তো আন্দাজে বলে গেলে। হ্যাঁ, কারণ এছাড়া আপাতত তো আর কিছু দরকার নেই। বিকেলে টেলিগ্রাম এলো গ্রান্ট মনরোর কাছ থেকে। বাড়িতে লোক দেখা গেছে। 7টার গাড়িতে যেন হোমস রওনা হয়। যথাসময়ে পৌঁছলাম নরবরিতে। স্টেশনে দেখা হলো গ্রান্ট মনরোর সঙ্গে। উত্তেজনায় কাঁপছেন ভদ্রলোক, ফ্যাকাশে হয়ে গেছেন। পাশাপাশি হাঁটতে হাঁটতে হোমস বললে, আপনার পাছে অমঙ্গল হয় তাই আপনার স্ত্রী আপনাকে বাড়ির মধ্যে ঢুকতে দিতে নারাজ। তা সত্ত্বেও কি ঢুকবেন? ইলশে গুড়ি বৃষ্টির মধ্যে পৌঁছলাম কটেজটার সামনে। দোতলার একটা জানলায় আলো জ্বলছে। একটা ছায়া মূর্তি সরে গেল জানলার সামনে দিয়ে। মিস্টার হোমস, ওই ওই সেই হলদে মুখ। যেন কোকিয়ে উঠলেন গ্রান্ট মনরো। আমরা সবেগে ধেয়ে গেলাম সদর দরজার সামনে। আচমকা খুলে গেল পাল্লা। পথ আটকে দাঁড়ালেন এক ভদ্র মহিলা। জ্যাক, জ্যাক, দোহাই তোমার, আমাকে বিশ্বাস করো। ভেতরে যেও না, ভেতরে যেও না, জ্যাক। না এফি, বড্ড বেশি বিশ্বাস করে ফেলেছিলাম তোমায়। পাশ দিয়ে তেড়ে গেলাম 3 মূর্তি ভেতরে। একজন প্রৌঢ়া বেরিয়ে এসে পথ আটকাতে গিয়েও পারল না। ঝড়ের মতো উঠে গেলাম দোতলায়। সেই ঘরটিতে ঢুকে থ হয়ে দাঁড়িয়ে গেলাম। ঘরটি সত্যি সুন্দরভাবে সাজানো। টেবিলে মোমবাতি জ্বলছে। ঝুঁকে রয়েছে একটা ছোট্ট মেয়ে। পরনে লাল ফ্রক, হাতে লম্বা সাদা দস্তানা। মুখটা আমাদের দিকে ফেরাতেই ভয়ে বিস্ময়ে চিৎকার করে উঠলাম আমি। সে মুখে প্রাণের কোনো সাড়া নেই, স্পন্দন নেই, রং নেই, অদ্ভুত হলদে। আড়ষ্টতা মুখের পরতে পরতে, ভাবলে হীন, বিষম, বিকট। পর মুহূর্তেই অবসান ঘটল রহস্যের। এক লাফে এগিয়ে গিয়ে মেয়েটার মুখ থেকে এক টানে একটা মুখোশ খুলে আনলো হোমস। মিশমিশে কালো একটা নিগ্রো মেয়ে ঝকঝকে সাদা দাঁত বার করে কৌতুকে খিলখিলিয়ে হেসে উঠল আমাদের ভ্যাবাচাকা মুখচ্ছবি দেখে। হেসে উঠলাম আমিও মেয়েটির কৌতুক উজ্জ্বল সরল হাসি দেখে। আর গ্রান্ট মনরো চেয়ে রইলেন ফ্যাল ফ্যাল করে। আবার কি বলছি আমি। ঝড়ের মতো ঘরে ঢুকলেন নিচতলার সেই মহিলা। আমার প্রথম স্বামী আটলান্টায় মারা গেছে ঠিকই, কিন্তু মেয়েটা এখনো বেঁচে আছে। তোমার মেয়ে?
গলায় ঝোলানো রূপোর লকেটটা হাতে নিয়ে ভদ্রমহিলা বললেন, এর মধ্যে কি আছে এই 3 বছরে তুমি দেখোনি? আমি তো জানি ওটা খোলা যায় না। খুট করে একটা আওয়াজ হলো। স্প্রিংয়ে চাপ পড়তেই ডালা খুলে গেল লকেটের। ভেতরে দেখা গেল বুদ্ধি উজ্জ্বল সুদর্শন এক পুরুষের প্রতিমূর্তি, আফ্রিকার কৃষ্ণকায় পুরুষ। জ্যাক, এই আমার প্রথম স্বামী, জন হেব্রন। ওর চাইতে উদার মহৎ মানুষ পৃথিবীতে আর দুটি নেই। বেজাতে বিয়ে করেও তাই কোনোদিন পস্তাতে হয়নি। কিন্তু মেয়েটাকে দেখতে হলো হুবহু ওর মতো, বরং ওর চাইতে আরো কালো। কিন্তু তাতে কি, ও তো আমার মেয়ে, আমার সোনা মেয়ে। মেয়েটাকে আমেরিকায় রেখে এসেছিলাম শরীর খারাপ ছিল বলে। হঠাৎ জায়গা পাল্টানো ধকলন সইতে পারতো না। একজন আয়া ঠিক করে এসেছিলাম, সেই ওকে দেখাশোনা করত। সংকোচবশত তোমাকে ওর কথা কোনোদিন বলতে পারিনি, সেটাই ভুল করেছি। চিঠিপত্র নিয়মিত পেয়েছি, জানতাম ও ভালো আছে। বিয়ের 3 বছর পরে কিন্তু বড় মন কেমন করতে লাগলো মেয়েটার জন্য। খুব ইচ্ছে হলো ওকে কাছে এনে রাখি, তাই 100 পাউন্ড পাঠালাম ওকে এখানে নিয়ে আসবার জন্য। তখনও যদি তোমার কাছে লুকোছাপা না করতাম, এত কাণ্ড বোধহয় ঘটতো না। ভেবেছিলাম শুধু কয়েক সপ্তাহে তো ব্যাপার, ওকে এখানে এনে একটু রাখি না। কটেজ ভাড়া করা হলো। আয়াকে বলে দিয়েছিলাম দিনের আলোয় যেন কখনো মেয়েকে রাস্তায় বার না করে। মুখ আর হাত মুখোশ আর দস্তানা দিয়ে যেন ঢেকে রাখে, যাতে জানলায় যদি কেউ দেখেও ফেলে পাড়ায় কালো মেয়ে এসেছে বলে প্রতিবেশীর অন্তত কানাকানি না আরম্ভ করে। এখন দেখছি এতটা আটঘাট না বাঁধলেই মঙ্গল হতো। আমার মাথা ঠিক ছিল না, আচ্ছা তুমি সব জেনে ফেলো এই ভয়। তোমার মুখেই শুনলাম ওরা এসে গেছে। মায়ের মন তো, তাই তর সইল না। তোমার ঘুম খুব গাঢ় বলে ঠিক করলাম রাতেই মেয়েটাকে গিয়ে কোলে নেব। কিন্তু তুমি দেখে ফেললে। 3 দিন পর যখন জোর করে কটেজে ঢুকছিলে, ঠিক তার আগেই ওরা পেছনে দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল বাইরে, তাই তুমি কাউকে দেখতে পাওনি। জ্যাক, এই আমার গোপন কাহিনী। এখন বলো, তুমি কি করতে চাও এই হতভাগিনী মা আর মেয়েকে নিয়ে? তুমি যা চাইবে তাই হবে। এই পর্যন্ত শুনেই মেয়েটা দৌড়ে ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে। মিনিট 2 ঘর স্তব্ধ। তারপর গ্রান্ট মুনরো যা করে বসলেন তাতে প্রাণ জুড়িয়ে গেল উপস্থিত প্রত্যেকের। আসো মা। মেয়েটাকে সস্নেহে কোলে তুলে নিয়ে চুমু খেলেন, আর এক হাত বাড়িয়ে বউকে নিয়ে দরজার দিকে এগোতে এগোতে বললেন, এফি, আমি লোকটা ততটা ভালো না হলেও খুব একটা খারাপও নয়, বিশ্বাস করো। চলো বাড়ি গিয়ে কথা হবে। বাইরে এলো হোমস, বোঝা গলায় বললে, ওয়াটসন, চলো লন্ডনে ফিরি। সারাদিন গুম হয়ে রইল বন্ধুবর।
রাত্রে শুতে যাওয়ার আগে বললে, যখন দেখবে অহংকারে মটমট করছি অথবা গুরুত্বপূর্ণ কেসে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না, তখন মন্ত্র পড়ার মতো নবুরি নামটা আমার কানে একবার শুধু শুনিয়ে দেবে। শুনছিলেন আমাদের আজকের গল্প দি অ্যাডভেঞ্চার অফ দ্য ইয়েলো ফেস। রচনা স্যার আর্থার কোনান ডয়েল। গ্রান্ট মুনরোর ভূমিকায় সুপ্রতিম, শার্লক হোমসের ভূমিকায় সুদীপ, ওয়াটসনের ভূমিকায় রুদ্রনীল, এফএ মুনরো এবং মেয়েদের ভূমিকায় আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।